আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনসিডেন্স অফ ট্যাক্স। ইনসিডেন্স অফ ট্যাক্স এটা সেকশন 5-এর আন্ডারে এর কথা বলা আছে। আমরা জানি ইনকাম ট্যাক্স ইজ টু বি চার্জড অন টোটাল ইনকাম অফ দ্য এসএসসি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগে থিওরি ক্লাসে তোমাদের করিয়েছিলাম যে টোটাল ইনকাম কিভাবে বার করতে হয়। আমরা প্রথমে 5টা হেডস অফ ইনকামের সমস্ত ইনকামগুলোকে যোগ করে বার করি গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম থেকে আমরা 80C থেকে 80U পর্যন্ত যে ডিডাকশনগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে পেয়ে যাই টোটাল ইনকাম, এবং এই টোটাল ইনকামই হলো আমার ট্যাক্সেবল ইনকাম, যার উপর ইনকাম ট্যাক্স চার্জ করা হয়। তো এই যে টোটাল ইনকাম, এটি কি কি বিষয়ের ওপর নির্ভরশীল? দেখো, আমি সেজন্য লিখেছি স্কোপ অফ টোটাল ইনকাম। 3টে বিষয়ের ওপর এটা নির্ভরশীল। এক, রেসিডেন্সিয়াল স্টেটাস অফ দ্য এসএসসি, অর্থাৎ নির্ধারিত আবাসিক মর্যাদার ওপর টোটাল ইনকাম ডিপেন্ড করে। নাম্বার 2, প্লেস অফ অ্যাক্রুয়াল অর রিসিপ্ট অফ ইনকাম, অর্থাৎ কোন জায়গায় ওই ইনকামটা অর্জিত হয়েছে বা উদ্ভূত হয়েছে অথবা প্রাপ্ত হয়েছে তার উপর ডিপেন্ড করে। আর 3 নম্বর হলো পয়েন্ট অফ টাইম at which the income was earned or received by or on behalf of the assessee, অর্থাৎ কোন সময় ওই ইনকামটা অর্জিত হয়েছে বা প্রাপ্ত হয়েছে অ্যাসেসি বা মানে নির্ধারিত পক্ষে। ঠিক আছে, অ্যাসেসি বা অ্যাসেসি হয়ে কে ওই মানে কোন সময় ওই ইনকামটা অর্জিত হয়েছে বা প্রাপ্ত হয়েছে। বোঝা গেল? তাহলে 3টে পয়েন্ট। একটা হলো নির্ধারিত আবাসিক মর্যাদার উপর ডিপেন্ড করে। 2 নম্বর হচ্ছে কোন জায়গায় ইনকামটা অর্জিত হচ্ছে বা প্রাপ্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে প্লেস। আর আরেকটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সময়। ঠিক আছে, এবারে দেখো এই যে রেসিডেন্সিয়াল স্টেটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স আমরা কিভাবে করি, এটা আমি তোমাদের থিওরিতে আরও বুঝিয়েছি ডিটেলসে। এখানে জাস্ট অ্যাট এ গ্লান্স আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা কি জানি, রেসিডেন্সিয়াল স্টেটাস 3 ধরনের হয়: রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। তো এবারে তোমরা খুব মন দিয়ে শোনো, যখন ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া হবে অর ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া, রিসিভড কথাটা লেখা থাকবে কোথায় পেয়েছি, কোন জায়গায়, প্লেসটা কি, সেই প্লেসটা দেখবে। হ্যাঁ, ইনকামটা যদি ইন্ডিয়াতে অ্যাক্রুড নাও হয় অথবা ইন্ডিয়ার বাইরে অ্যাক্রুড হয়, হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যেও যদি অ্যাক্রুড হয় বা ইন্ডিয়ার বাইরে অ্যাক্রুড হোক, কিন্তু তোমরা শুধু দেখবে কোথায় ইনকামটা পাওয়া যাচ্ছে। যদি রিসিভড ইন ইন্ডিয়া হয় তাহলে কিন্তু 3 জনের ক্ষেত্রেই ট্যাক্সেবল হবে। দেখো, আমি লিখে দিয়েছি ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া অর ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া, ওয়েদার অ্যাক্রুড ইন ইন্ডিয়া অর অ্যাক্রুড আউটসাইড ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে অ্যাক্রুড হোক বা ইন্ডিয়ার বাইরে অ্যাক্রুড হোক, যদি রিসিভড ইন ইন্ডিয়া হয় বা ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া হয় তাহলে ট্যাক্সেবল হবে 3 জনের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপর দেখো, ইনকাম অ্যাক্রুইং অর অ্যারাইজিং ইন ইন্ডিয়া অর ডিম টু অ্যারাইজ অর অ্যাক্রু ইন ইন্ডিয়া, ওয়েদার রিসিভড ইন ইন্ডিয়া অর রিসিভড আউটসাইড ইন্ডিয়া। অর্থাৎ এবারে দেখো কোথায় অর্জিত হয়েছে, আগেরটা কি বলেছিলাম, কোথায় প্রাপ্ত হয়েছে, দুটোই দেখো প্লেসের ওপর ডিপেন্ড করছে। যদি ভারতবর্ষে পায় তাহলে ট্যাক্সেবল হবে। সেই ইনকাম ভারতে অর্জিত হোক বা ভারতের বাইরে অর্জিত হোক, ভারতবর্ষে বসে পেয়েছে, কোন প্লেসে পেয়েছে, কোন জায়গায় পেল, ভারতে পেল, তাহলে ট্যাক্সেবল 3 জনের ক্ষেত্রে। আর সেকেন্ড পয়েন্টে দেখো, যদি ভারতে অর্জিত বা উদ্ভূত হয় তাহলে সেটাকে বলা হবে ট্যাক্সেবল 3 জনের ক্ষেত্রে। ভারতের মধ্যে ইনকামটা পাক বা না পাক, ভারতের মধ্যে পাক বা ভারতের বাইরে পাক, যদি ইনকামটা ভারতের মধ্যে অর্জিত বা উদ্ভূত হিসেবে বিবেচিত হয় তাহলেই কিন্তু আমরা বলবো ট্যাক্সেবল 3 জনের ক্ষেত্রে। দেখো, প্রথমটা আমি সেই জন্য বলেছি রিসিভড, পরেরটা বলেছি অ্যাক্রুইং অর অ্যারাইজিং ইন ইন্ডিয়া অর ডিম টু অ্যারাইজ অর অ্যাক্রু ইন ইন্ডিয়া। বোঝা গেল?
তিন নম্বর পয়েন্ট দেখো, ইনকাম অ্যাক্রুইং অর অ্যারাইজিং আউটসাইড ইন্ডিয়া ফ্রম আ বিজনেস অর প্রফেশন সেট আপ ইন অর কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। যদি কোনো ইনকাম অর্জিত বা উদ্ভূত হয় ভারতবর্ষের বাইরে থেকে, এবং সেই ইনকামটা কোথা থেকে আসছে, একটা বিজনেস অথবা প্রফেশন থেকে আসছে, যে বিজনেস অথবা প্রফেশনটা ইন্ডিয়াতে সেট আপ করা হয়েছে, ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত, অথবা ইন্ডিয়া থেকে কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রিত। যদি ভারতবর্ষ থেকে নিয়ন্ত্রিত কোনো ব্যবসা বা পেশার থেকে ইনকাম দেশের বাইরে পাওয়া যায়, তাহলে যেহেতু কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া আছে, তাহলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রেও ট্যাক্সেবল হবে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রেও ট্যাক্সেবল হবে। কেবলমাত্র নন রেসিডেন্টের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। দেখো আমি সেই জন্য লিখেছি ট্যাক্সেবল, ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল। তাহলে যদি কোনো বিজনেস ইনকাম আউটসাইড ইন্ডিয়াতে পাওয়া যায়, অর্জিত বা উদ্ভূত হয়, কিন্তু সেই বিজনেস অথবা প্রফেশনটা যদি কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে নিয়ন্ত্রিত হয়, বা সেট আপ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট আর রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট দুটো ক্ষেত্রেই ট্যাক্সেবল হবে। এরপর ইনকাম অ্যাক্রুইং অর অ্যারাইজিং আউটসাইড ইন্ডিয়া ফ্রম আ বিজনেস কন্ট্রোল ফ্রম আউটসাইড ইন্ডিয়া অর আ প্রফেশন সেট আপ আউটসাইড ইন্ডিয়া। তার মানে এটা বুঝতে পারছো যে আগেরটা বলেছিলাম কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া বা প্রফেশনটা সেট আপ ইন ইন্ডিয়া, এটাতে কি বলছি, ইনকাম অর্জিত বা উদ্ভূত হয়েছে, কোথায় হয়েছে, ভারতবর্ষের বাইরে। দেখো আউটসাইড ইন্ডিয়া লিখেছি, ভারতবর্ষের বাইরে হয়েছে। কিসের থেকে হয়েছে, ফ্রম এ বিজনেস, একটা বিজনেস থেকে হয়েছে যেটা কন্ট্রোল ফ্রম আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরে থেকে সেটা নিয়ন্ত্রিত। ওরা প্রফেশন সেট আপ আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরের কোনো প্রফেশন থেকে হয়েছে, তাহলে কিন্তু শুধুমাত্র রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে। রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট বা নন রেসিডেন্ট উভয়ের ক্ষেত্রেই কিন্তু ট্যাক্সেবল হবে না। এরপর দেখো ইনকাম রিসিভড আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড সাবসিকুয়েন্টলি রেমিটেড টু ইন্ডিয়া, এটা কিন্তু তিনজনের ক্ষেত্রেই ট্যাক্সেবল হবে না। দেখো আমি সেই জন্যই লিখেছি নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল। কেন লিখেছি, কারণ যখন ইনকামটা পেলো পরে রেমিট করছে, তাহলে ইনকামটা যেখানে পেলো তখন তো একবার সেটাকে ইনকাম হিসেবে ধরেছি, আবার ভারতবর্ষে পাঠিয়েছে বলে কি আবার ইনকাম হিসেবে ধরবো, তাহলে দুবার করে একই ইনকাম ধরা হয়ে গেল, সেটা কখনোই আমরা ধরবো না। আমি এটা তোমাদের অডিও যে ক্লাসটা আমি নিয়েছি সেই ক্লাসেও আমি এটা ডিটেলস আরও আলোচনা করেছি। যখন একবার রিসিভ করেছি তখনই সেটাকে ইনকাম হিসেবে ধরা হয়েছে, তাহলে আবার যখন রেমিট করা হচ্ছে তখন নিশ্চয়ই আবার সেটাকে ইনকাম হিসেবে ধরবো না, সেই জন্য সেটাকে আমি বলেছি নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল। তো তোমরা এটা মাথায় রাখবে, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে সমস্ত ইনকামই ট্যাক্সেবল হয়, শুধুমাত্র যেগুলো ট্যাক্স ফ্রি ইনকাম সেগুলো ট্যাক্সেবল হয় না। আর যদি ইনকাম রিসিভড বাট রেমিটেড লেটার অন এরকম ইনকাম হলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে ট্যাক্সেবল হয় না। আদারওয়াইজ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু সমস্ত ইনকাম ট্যাক্সেবল হবে, ঠিক আছে। আর রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট তো বুঝতেই পারছো, যদি রিসিভড ইন ইন্ডিয়া হয় তাহলে ট্যাক্সেবল হবে, যদি অ্যারাইজ অর অ্যাক্রু ইন ইন্ডিয়া অর ডিম টু অ্যারাইজ অর অ্যাক্রু ইন ইন্ডিয়া হয় তাহলে ট্যাক্সেবল হবে। আর যদি কোনো বিজনেস আর প্রফেশনের ইনকাম হয় আউটসাইড ইন্ডিয়া কিন্তু কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া যদি হয় তাহলে এটা ট্যাক্সেবল হবে, আদারওয়াইজ আর কোনো ইনকাম কিন্তু ট্যাক্সেবল হবে না। আর নন রেসিডেন্টের ক্ষেত্রে এটা দেখো, নন রেসিডেন্ট হলে ওই জন্যই সবচেয়ে সুবিধে, নন রেসিডেন্ট হলে ট্যাক্সেবল ইনকাম অনেক কমে যায়। এখানে শুধু যে ইনকামগুলো ইন্ডিয়াতে রিসিভড হয়েছে বা ইন্ডিয়াতে অ্যারাইজ অর অ্যাক্রু অর ডিম টু অ্যারাইজ অর অ্যাক্রু হয়েছে শুধু তার ক্ষেত্রে ট্যাক্সেবল হবে, আদারওয়াইজ আর কোনো ইনকাম কিন্তু ট্যাক্সেবল নন রেসিডেন্টের ক্ষেত্রে হবে না। ক্লিয়ার? এবার দেখো আমি তোমাদের একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা বুঝিয়েছি, তোমরা দেখে নাও। Mr. Obhirup Sen furnishes the following particulars of his income for the previous year 2019
20। এবারে কতগুলো ইনকাম তোমাদের বলে দেওয়া আছে এবং লাস্টে বলা আছে কম্পিউট দ্য টোটাল ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 অ্যাজিউমিং দ্যাট মিস্টার অভিরূপ সেন ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। আমি তিনটেই তোমাদের দেখিয়েছি। পরীক্ষায় যেটা করতে বলবে শুধু সেটাই করবে। পরীক্ষায় যদি এই দুটো করতে বলে তাহলে এই দুটো করবে, যদি পরীক্ষায় এই দুটো করতে বলে এই দুটো করবে, যা বলবে পরীক্ষায় সেই অনুযায়ী করবে। আমি যেহেতু তোমাদের শেখাচ্ছি আমি তিনটেই তোমাদেরকে দেখিয়েছি। এবার আমরা একটা একটা করে ইনকাম করব এবং এই ইনকামগুলো যেরকম লেখা আছে দেখো আমি সেই অনুযায়ী অঙ্কটায় করব এবং যে স্টেটমেন্টগুলো এখানে দেওয়া আছে সেই স্টেটমেন্টগুলোই কিন্তু আমাদের অঙ্কতে লিখতে হয়। তো এখানে যে দেখো এখানে কতগুলো দেওয়া আছে, ইনকাম ফ্রম প্রফেশন ইন ইন্ডিয়া রিসিভড ইন ইউএসএ 50,000, প্রফিট ফ্রম বিজনেস ইন ক্যানাডা রিসিভড ইন ইন্ডিয়া, এগ্রিকালচারাল ইনকাম অ্যাক্রুড অ্যান্ড রিসিভড ইন অস্ট্রেলিয়া, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া। দেখো অ্যামাউন্টগুলো আমি পাশে পাশে সব লিখে দিয়েছি। প্রফিট ফ্রম আ বিজনেস ইন বাংলাদেশ, কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া অ্যান্ড রিসিভড ইন বাংলাদেশ 25,000, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন লন্ডন রিসিভড ইন ইন্ডিয়া রুপিস 11,000, ডিভিডেন্ড রিসিভড ফ্রম আ ফরেন কোম্পানি ইন টোকিও রুপিস 1 lakh, 40% of which received in India, gift received from his parents rupees 30,000, gift received from a friend outside India 75,000, interest on deposit from a bank situated in London 10,000, past untaxed profit earned in Germany remitted to India rupees 15,000। এবারে আমাদের টোটাল ইনকাম বার করতে হবে। তো আমরা অঙ্কটাকে কিভাবে করতে হয় দেখে নাও। প্রথমে আমরা হেডিং করব। হেডিংয়ে কি লিখব? কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার অভিরূপ সেন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। ঠিক আছে, আমরা শুধু অ্যাসেসমেন্ট ইয়ারটা উল্লেখ করব আর প্রিভিয়াস ইয়ারটা উল্লেখ করব। এখানে কিন্তু আমরা রেসিডেন্সিয়াল স্টেটাসটা উল্লেখ করছি না, কারণ রেসিডেন্সিয়াল স্টেটাস অনুযায়ী আমাদের টোটাল ইনকামটা বার করতে হবে। দেখো পার্টিকুলার্স, প্রথমটা আমরা লিখেছি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, তিনটে আমরা লিখলাম। এরপর দেখো ইনকাম ফ্রম প্রফেশন ইন ইন্ডিয়া বাট রিসিভড ইন ইউএসএ। আমরা কি বলেছিলাম, যদি ইন্ডিয়াতে অর্জিত বা উদ্ভূত হয় তাহলে সেটা তিনজনের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে। তাহলে ইনকাম ফ্রম প্রফেশন ইন ইন্ডিয়া, তার মানে ভারতবর্ষেই ইনকামটা অর্জিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনজনের ক্ষেত্রে আমরা ট্যাক্সেবল করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই রুপিস কথাটা লিখবে, এটা লিখতে তোমরা ভুলে যাচ্ছ, রুপিস কথাটা কিন্তু অবশ্যই মেনশন করবে। এরপরে যেটা বোঝাচ্ছিলাম দেখো 50,000 তিনজনের ক্ষেত্রে ট্যাক্সেবল হলো। সেকেন্ডটায় দেখো প্রফিট ফ্রম বিজনেস ইন ক্যানাডা রিসিভড ইন ইন্ডিয়া, আমরা কি বলেছিলাম যদি রিসিভড ইন ইন্ডিয়া হয় তাহলে তিনজনের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে। এখানে দেখো প্রফিট ফ্রম বিজনেস ইন ক্যানাডা, ক্যানাডার বিজনেস ঠিকই কিন্তু কোথায় পেয়েছে, কোন জায়গায় পেয়েছে, কোন প্লেসে পেয়েছে, ইন্ডিয়াতে পেয়েছে, রিসিভড ইন ইন্ডিয়া, তাহলে তিনজনের ক্ষেত্রে আমরা ট্যাক্সেবল করে দিলাম 10,000 10,000 10,000। ক্লিয়ার হলো? এবং ইনকামগুলো পয়েন্ট অফ টাইম বলেছিলাম, দেখো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ইনকাম, সেই জন্যই কিন্তু আমরা আনছি। যদি প্রিভিয়াস ইয়ারের ইনকাম না হতো তাহলে কিন্তু আমরা আনতে পারতাম না। 3 নম্বর দেখো এগ্রিকালচারাল ইনকাম অ্যাক্রুড অ্যান্ড রিসিভড ইন অস্ট্রেলিয়া, তাহলে এখানে কি হচ্ছে দেখো এগ্রিকালচারাল ইনকাম অর্জিতও হয়েছে অস্ট্রেলিয়ায়, রিসিভডও হয়েছে অস্ট্রেলিয়ায়, তাহলে এটা ভারতবর্ষের বাইরে অর্জিত এবং প্রাপ্ত, তাহলে এদের দুজনের ক্ষেত্রে ট্যাক্সেবল নয়। কিন্তু রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে সব ইনকামই ট্যাক্সেবল, তাহলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে আমরা এনেছি 19,000, আর রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট আর নন রেসিডেন্টের ক্ষেত্রে আমরা নীল লিখেছি, কারণ এদের ক্ষেত্রে এটা ট্যাক্সেবল হবে না, যেহেতু ভারতবর্ষের বাইরেই অর্জিত হয়েছে, ভারতবর্ষের বাইরেই প্রাপ্ত হয়েছে। পরেরটা দেখো এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া, এটা তোমাদের বাদ চলে গেছে সিলেবাসে, এখন আর নেই, কিন্তু তোমরা এটা শিখে রাখো। এগ্রিকালচারাল ইনকাম কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম, যেহেতু ট্যাক্স ফ্রি ইনকাম সেহেতু তিনজনের ক্ষেত্রে নীল হবে, মানে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট হলেও নীল, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট হলেও নীল, নন রেসিডেন্ট হলেও নীল। রেসিডেন্সিয়াল স্টেটাস যাই হোক না কেন, যদি এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া হয়, ভারতবর্ষে অবস্থিত কৃষি জমি থেকে যদি কৃষি আয় হয়, তাহলে কিন্তু এটা ট্যাক্স ফ্রি ইনকাম, সেই জন্য এটাকে আমরা নীল লিখবো। কেমন? এটাকে কিন্তু লিখবো, লিখে নীল লিখবো, বাদ দিয়ে দেবে না। কেমন?
আচ্ছা, এরপরে দেখো প্রফিট ফ্রম আ বিজনেস ইন বাংলাদেশ কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া অ্যান্ড রিসিভড ইন বাংলাদেশ। দেখো আমি কি বলেছিলাম, বিজনেস যদি কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া হয় তাহলে রেসিডেন্টের ক্ষেত্রে এটা ট্যাক্সেবল হবে। কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, দেখো বিজনেসটা বাংলাদেশে, রিসিভও করেছে বাংলাদেশে, কিন্তু বিজনেসটা কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। এই কারণে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রেও ট্যাক্সেবল, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রেও ট্যাক্সেবল, আর নন রেসিডেন্টের ক্ষেত্রে ট্যাক্সেবল নয়। পরেরটা দেখো, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন লন্ডন রিসিভড ইন ইন্ডিয়া। রিসিভড ইন ইন্ডিয়া মানেই তিন ক্ষেত্রেই ট্যাক্সেবল হবে। তাহলে স্ট্যাটাস যাই হোক না কেন, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যাই হোক, তিন ক্ষেত্রেই আমাদের ট্যাক্সেবল হবে। তাহলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট হলেও ট্যাক্সেবল, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট হলেও ট্যাক্সেবল, নন রেসিডেন্ট হলেও ট্যাক্সেবল। পরেরটা দেখো, ডিভিডেন্ড রিসিভ ফ্রম আ ফরেন কোম্পানি ইন টোকিও 40% অফ হুইচ রিসিভড ইন ইন্ডিয়া। তাহলে দেখো এখানে যে ইনকামটা হচ্ছে সেটা ফরেন কোম্পানি ইন টোকিও, তার মানে ইন্ডিয়ার বাইরের ইনকাম। রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে তো সব ইনকামই ট্যাক্সেবল, দেখো সেই জন্য 10,000 টাকা ট্যাক্সেবল হয়ে গেল। কিন্তু রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট হলে যেটা ইন্ডিয়াতে পেয়েছে সেটা ট্যাক্সেবল হয়। তাহলে যেহেতু 40% রিসিভড ইন ইন্ডিয়া, এক্ষেত্রে 40% ট্যাক্সেবল হবে। 10,000-এর 40% কত? 4,000। তাহলে 4,000 এই দুজনের ক্ষেত্রে ট্যাক্সেবল হচ্ছে, হলো। এরপরে দেখো, গিফট রিসিভ ফ্রম প্যারেন্টস। এটা যদিও লেখার কোনো দরকার নেই, আমি তোমাদের জাস্ট জানার জন্য এটা আমি তোমাদের লিখে দিয়েছি অঙ্কে, এটা উল্লেখ না করলেও চলবে। যদি উল্লেখ করো ক্ষতি নেই, উল্লেখ না করলেও ক্ষতি নেই, কিন্তু আমি তবু তোমাদের এটা লিখে দিয়েছি কারণ এটা তোমাদের 12-এর সিলেবাসে আছে গিফটের সম্পর্কে। এখানে মাথায় রাখবে, এই যে প্যারেন্টস হলো আমাদের রিলেটিভস। ট্যাক্সের ভাষায় কারা রিলেটিভস সেটা বলা আছে। তো যাদের রিলেটিভের কাছ থেকে যদি কোনো গিফট পাওয়া যায় সেটা কিন্তু ট্যাক্স ফ্রি, ট্যাক্সেবল নয়। হ্যাঁ, সেই জন্য গিফট ফ্রম প্যারেন্টস নীল তিনটে ক্ষেত্রেই হবে, আমি লিখে দিয়েছি ওই জন্য দেখো, গিফট রিসিভড ফ্রম রিলেটিভস ইজ নট ট্যাক্সেবল আন্ডার সেকশন 56(2)(5), সেকশন 56 সাবসেকশন 2 ক্লজ 5, ঠিক আছে। এটা অনুযায়ী যারা রিলেটিভের কাছ থেকে কোনো গিফট পাওয়া গেলে সেটা ট্যাক্স ফ্রি, ট্যাক্সেবল হয় না। আমি তোমাদের জাস্ট জানার জন্য, কেউ যদি মনে করো, আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো, তোমরা এই গিফট ফ্রম রিলেটিভ কারা সেটা একবার দেখতে পারো ভিডিওটা, তোমাদের খুব মজার লাগবে। এটা 12-এ আছে, মানে এখন তোমাদের নেই, শুধু জেনে রাখো রিলেটিভ কারা। রিলেটিভদের কাছ থেকে যদি পাওয়া যায় গিফট তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তিনটে ক্ষেত্রে ট্যাক্স ফ্রি হবে, সেই জন্য আমরা নীল লিখবো। তোমরা একবার দেখে রেখো রিলেটিভ কারা, দেখতেও খুব মজার লাগবে, ভীষণ মজার। মানে আমরা যাদের রিলেটিভ ভাবি সবসময়, সবাই কিন্তু ট্যাক্সের ভাষায় আমাদের রিলেটিভ হয় না। তো কারা রিলেটিভ সেটা তোমরা আমার ওই ভিডিওটা দেখলে জানতে পারবে, আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো। আচ্ছা, এরপরে দেখো, গিফট রিসিভ ফ্রম ফ্রেন্ড আউটসাইড ইন্ডিয়া। তাহলে এবার আউটসাইড ইন্ডিয়া গিফট পেয়েছে এবং কার কাছ থেকে পেয়েছে? ফ্রেন্ডের কাছ থেকে। ফ্রেন্ড কিন্তু রিলেটিভ নয়, যেহেতু ফ্রেন্ড রিলেটিভ নয় সেহেতু ট্যাক্সেবল হবে। এবং যেহেতু আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে পেয়েছে, সেই জন্য শুধুমাত্র রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে, এই বাকি দুটো ক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। হ্যাঁ, যদি ইন্ডিয়াতে পেত তাহলে ট্যাক্সেবল হতো, যেহেতু ইন্ডিয়ার বাইরে পেয়েছে সেহেতু এই দুজনের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। এরপরে দেখো, ইন্টারেস্ট অন ডিপোজিট ফ্রম আ ব্যাঙ্ক সিচুয়েটেড ইন লন্ডন। তাহলে এটাও দেখো, অর্জিত এবং প্রাপ্ত দুটোই ভারতবর্ষের বাইরে হয়েছে, এই তো সব ক্ষেত্রেই ট্যাক্সেবল ইনকাম হয়। তাহলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে এটা ট্যাক্সেবল হবে, আর এই দুজনের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। আর লাস্টে দেখো, পাস্ট আনট্যাক্সড প্রফিট আর্নড ইন জার্মানি রেমিটেড টু ইন্ডিয়া। তাহলে আনট্যাক্সড প্রফিট আর্নড ইন জার্মানি, জার্মানিতে এই ইনকাম এইটা ওরা পেয়েছিল, প্রফিট হয়েছিল, তখন টোটাল ইনকামে আনা হয়েছে, পরে রেমিটেড টু ইন্ডিয়া, পরে ইন্ডিয়াতে প্রেরণ করা হয়েছে, তার জন্য আর আমরা দ্বিতীয়বার এই ইনকামটাকে ধরবো না। সেই জন্য এটা কিন্তু তিনটে ক্ষেত্রেই নীল হবে, অর্থাৎ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট, তিনটে ক্ষেত্রেই নীল হবে। তাহলে আমরা গ্রস টোটাল ইনকাম পেয়ে গেলাম।
দেখো এখানে বিভিন্ন সোর্স অফ ইনকাম আছে, ইনকাম ফ্রম বিজনেস আছে, হাউস প্রপার্টি আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস আছে, নানা রকম ইনকাম আছে। পুরোটা টোটাল করেছি, টোটাল করে আমরা কী পেয়েছি, গ্রস টোটাল ইনকাম। তাহলে দেখো যদি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট হয় তাহলে দেখো গ্রস টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 2,10,000, কত বেশি, তাই না? আর যদি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট হয় তাহলে গ্রস টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 1,00,000। আর যদি নন রেসিডেন্ট হয় তাহলে ইনকাম দাঁড়াচ্ছে 75,000। ঠিক আছে, এবার এর থেকে আমরা কী বাদ দেবো, ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U, 80C থেকে 80Uর মধ্যে যে ডিডাকশনগুলো আছে সেই ডিডাকশনগুলো যা যা এসএসসি অ্যাভেল করছে সেগুলো বাদ দেবো। এখানে কিছু বলা নেই অঙ্কে, সেই জন্য আমরা ধরেছি নীল নীল নীল। যদি বলে দেওয়া থাকে তাহলে তখন আমরা বাদ পাবে, হ্যাঁ আমরা বাদ দিয়ে দেবো। তখন ধরো 80D মেডিক্লেম আছে, তখন এই মেডিক্লেমটা বাদ যাবে। ধরো 80C প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন আছে, তখন সেটা বাদ যাবে। এখানে যেহেতু কিছু বলা নেই আমরা নীল ধরেছি। তাহলে টোটাল ইনকাম পেয়ে গেলাম রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে 2,10,000, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে 1,00,000, আর নন রেসিডেন্টের ক্ষেত্রে 75,000। টোটাল ইনকামই আমার ট্যাক্সেবল ইনকাম, এর ওপরেই ট্যাক্স লেভিড হয়। তাহলে বুঝতেই পারছো যদি নন রেসিডেন্ট হয় তাহলে ট্যাক্স কত কম দিতে হবে, কারণ ট্যাক্সেবল ইনকাম অনেক কম। রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু টোটাল ইনকাম কম, নন রেসিডেন্টের হলে যা হতো তার তুলনায় বেশি, কিন্তু এর থেকে তো কম। আর রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট হলে দেখো ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম কতটা বেশি হচ্ছে, বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে তাহলে ভেবে নাও নন রেসিডেন্ট হলেই ভালো। হ্যাঁ, যদি বেশ ভারতবর্ষের বাইরেই বেশি থাকা যায়, কাটানো যায়, তাহলে কিন্তু আমাদের টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম অনেকটাই কমে যায়। তাহলে আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে।